নমস্কার। আড্ডাফি তনুশ্রীর আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটা একটু অন্যরকম। আজ রবিবার, ছুটির দিন, তাই ভাবলাম আরেকটু ভুতুড়ে আড্ডা দেওয়া যাক। আজকে ছুটির আমেজে বেশ ভুতুড়ে আড্ডাটা ভালোই জমবে। তাহলে শুরু করা যাক। তবে গল্প শুরু করার আগে কয়েকটি জরুরি কথা। প্রথমত, আমি যে গল্পগুলো বলছি বা যে ঘটনাগুলো আপনাদের জানাচ্ছি, প্রতিটাই কিন্তু হয় আমার নিজস্ব অভিজ্ঞতা অথবা কারোর না কারো কাছ থেকে শোনা। আমি এই শোনা গল্পগুলো বা আমার নিজস্ব ঘটনাগুলো কোনোটাই কিন্তু কারোর ওপর জোর জবরদস্তি বিশ্বাস করবার জন্য চাপিয়ে দিচ্ছি না। বিশ্বাস করা অথবা না করা সেটা সম্পূর্ণই আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কারোর ঘটনাকে বা কারোর জীবনের অভিজ্ঞতাকে আশা করি আপনারা মিথ্যে বলে উড়িয়ে দেবেন না। প্রতিটা ঘটনাই কিন্তু আমি আপনাদের সাথে যেগুলো বলে চলেছি সেগুলো কিন্তু নিতান্তই গল্প করার ছলে এবং আনন্দ নেওয়ার জন্যই, আমার কিন্তু কোনো রকম কুসংস্কার ছড়ানো উদ্দেশ্য নয়। তাহলে আসা যাক আজকের গল্পে। আজকে যে ঘটনাটা আমাকে বলেছেন তিনি আমারই কলেজের আমার কলিগ পিয়াসী ম্যাডাম। তো পিয়াসী ম্যাডামের কাছে এই গল্পটা আমি শুনি এবং আমার মনে হয় যে এটা যথেষ্ট ভয়ঙ্কর এবং ভয় পাওয়ার মতো একটা ঘটনা, এবং এটা আমার আপনাদের সাথে শেয়ার করা দরকার। এবং আপনারাও হয়তো শুনলে ভয় পাবেন আর একটা অলৌকিক আনন্দও পাবেন। তো চলুন আজকে ঘটনাটা শুরু করা যাক। আমার চ্যানেলে ঘটনাগুলো শোনার পর পিয়াসী ম্যাডামের মনে হয়েছিল যে তার শোনা কিছু ঘটনা রয়েছে যেটা তার আমার সাথে শেয়ার করা উচিত। তো তিনি আমাকে যেভাবে বলেছেন আমি ঘটনাটা আপনাদের সামনে ঠিক সেভাবেই তুলে ধরার চেষ্টা করছি। পিয়াসী ম্যাডাম বাঁকুড়াতে থাকেন। তো তিনি আমাকে জানান যে তার এক দাদা আছে যিনি বর্ধমানে থাকেন এবং তিনি বর্ধমানে কোনো একটা কোম্পানিতে কাজ করেন। তো কর্মসূত্রেই তাকে মাঝে মাঝেই গাড়ি নিয়ে এখানে ওখানে যেতে হয় এবং সে বাইক চালিয়েই বিভিন্ন জায়গাতে যাওয়া আসা করেন কাজের সূত্রে। পিয়াসী ম্যাডাম আমাকে জানান যে তার দাদা যে বাড়িতে ফিরতেন কাজ করে, সেটা কিন্তু এমনি সাধারণ সন্ধ্যের মধ্যেই তিনি ঢুকে যেতেন। কিন্তু এই ঘটনা যেদিনকে ঘটে সেই দিনকে রাত্রিবেলাতে তার দাদা কিন্তু অনেক রাত করে বাড়ি ফিরছিলেন। কোনো কাজে আটকে গেছিলেন এবং তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারেননি, তাই তার অনেক রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে। মোটামুটি ওই 1টা-1:30 তখন বাজে। তিনি ওই সময়তে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। আর তিনি সম্ভবত বর্ধমানের কার্জন বলে কোনো একটি জায়গাতে থাকতেন। তো সেখান থেকে মানে যে জায়গাটায় তিনি কাজ করতেন সেখান থেকে ওই কার্জন ওখান অবধি আসার জন্য কিন্তু অনেকটাই রাস্তা ছিল এবং মধ্যে বেশ কিছু জঙ্গল এরিয়াও পড়তো। হয়ে যাওয়ার জন্য সেই দাদা কিন্তু যথেষ্ট জোরে বাইক চালাচ্ছিলেন এবং চেষ্টা করছিলেন যে যত তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়া যায়। তো হঠাৎই রাস্তায় যেতে যেতে তার মনে হয় যে কিছুটা দূরে সে কোনো একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে এবং সে যেহেতু একটু স্পিডের মাথায় ছিল তো গাড়িটা চালিয়ে মেয়েটাকে ক্রস করে তিনি এগিয়ে চলে যান। কিন্তু তিনি আবার গাড়িটা রিটার্ন করে নিয়ে আসেন এবং মেয়েটার সামনে এসে দাঁড়ান। মেয়েটাকে তিনি জিজ্ঞেস করেন যে এত রাত্রে এরকম ফাঁকা জায়গাতে মেয়েটি ওখানে কি করছে। তাতে মেয়েটি তাকে জানায় যে সে কোনো একটা ক্যাবে করে বাড়ি ফিরছিল রাতেবেলাতে এবং হঠাৎ করেই ক্যাবটি রাস্তার মধ্যে খারাপ হয়ে যায় এবং ক্যাব যে ড্রাইভার আছে সে তাকে ওখানে দাঁড় করিয়ে রেখে অন্য কোনো গাড়ি খুঁজতে বেরিয়ে যায় এবং ক্যাবটাকে সারানোর জন্য কোনো একটা গ্যারেজে নিয়ে যায়। অত রাত্রে পিয়াসী ম্যামের দাদা ভাবেন যে ওই মেয়েটিকে ওখানে ওভাবে রাখা ঠিক হবে না, যেহেতু সেফটির ব্যাপার আছে। তো সে তাকে বলে যে আপনি যদি বলেন তাহলে আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিতে পারি। তো মেয়েটা খুবই খুশি হয় এবং দাদাকে বলেন যে হ্যাঁ ঠিক আছে, আপনি আমাকে আমার বাড়িতে নামিয়ে দিন, আমার সামনেই কিছুটা দূর গিয়ে আমার বাড়ি, আপনি আমাকে বাড়িতে নামিয়ে দিন। তো এরকম বলার পর তো দাদা বলেন যে আপনি পেছনে উঠে বসুন আমার গাড়িতে, আমি আপনাকে নামিয়ে দিচ্ছি। এরপর মেয়েটি গাড়িতে উঠে বসে এবং পিয়াসী ম্যামের দাদা গাড়িতে স্টার্ট দেয় মেয়েটিকে গাড়িতে করে নিয়ে যাওয়ার জন্য। তো এই ঘটনা প্রসঙ্গে একটা কথা জানিয়ে রাখি, পিয়াসী ম্যাম আমাকে জানান যে দাদা জানিয়েছিলেন তাকে যে আমরা যখন কারো গাড়িতে উঠি, যারা গাড়ি চালান তারা খুব ভালো করে জানবেন, পেছনে যদি কেউ বসে থাকে
তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে পেছনে কেউ বসে আছে এবং আমাদের গাড়িতে একটা ভারী ফিলিংস হয় যে হ্যাঁ পেছনে একটা মানুষ বসে আছে। কিন্তু সেটা সেই সময়তে লক্ষ্য না করলেও দাদার পরে এটা মনে হয়েছিল যে মেয়েটি যখন গাড়িতে উঠে বসেছিল তখন কিন্তু তার একবারের জন্যেও মনে হয়নি যে গাড়িতে কোনো একটা মানুষ উঠে বসেছে বা পেছনে একটা মানুষ উঠলো। এই যে একটা ফিলিংস একটা মানুষের ওঠার, সেটা কিন্তু সেই সময়তে দাদা একেবারেই পাননি। এটা তিনি পরে জানিয়েছিলেন। কিন্তু ঘটনার দিন ওনার দাদা কিন্তু এই সমস্ত কিছু লক্ষ্য করেননি। তো মেয়েটি উঠে বসার পর সে তাকে ডিরেকশন দিতে থাকে এবং দাদা গাড়ি চালাতে থাকে। তাদের মধ্যে আর কোনো কথাবার্তা হয় না। শুধু কিছুক্ষণ পরপর মেয়েটি তাকে জানায় যে তাকে কোন দিকে যেতে হবে, ডান দিক, বাঁ দিক অথবা সোজা, এবং দাদা সেই অনুযায়ী শুধু গাড়িটা চালাতে থাকেন। এবং কিছু দূর যাওয়ার পর আন্দাজ ওই 10-15 মিনিট গাড়ি চালানোর পর তাকে বলা হয় যে সামনের বাড়িটার কাছে গিয়ে দাঁড়াতে এবং সে সেখানে নামবে, মেয়েটি সেখানে নামবে। তো দাদা যথারীতি তাই করেন। গাড়িটা ওই বাড়ির সামনে পার্ক করেন এবং একটি দোতলা বাড়ি ছিল সেখানে, সেই গাড়িটা গিয়ে ওখানে পার্ক করেন এবং পেছন দিকে ঘুরে তাকান। এই সময়তে হঠাৎ করেই দাদা দেখেন মেয়েটি কিন্তু তার পেছনে নেই। ওই দাদা কিন্তু জানিয়েছিলেন যে তিনি সবেমাত্র গাড়িটা দাঁড় করিয়েছেন, এরকম হওয়া সম্ভব নয় যে গাড়িটা থেকে নেমেই মেয়েটা সঙ্গে সঙ্গে বাড়িতে ঢুকে যাবে। যাই হোক, তিনি যখন হঠাৎ করে ওটা দেখেন তো তার ভীষণ ভীষণ রকম খটকা লাগে এবং তার মনে হয় যে কি হলো, হঠাৎ করে মেয়েটাকে আমি নিয়ে এলাম এতটা রাস্তা। প্রথমত তিনি বুঝতেই পারেননি যে পেছনে কোনো মানুষ বসে আছে, শুধুমাত্র যখন তাকে ওই রাস্তা বলা হয়েছিল অতটুকু ছাড়া। তো তার মনে হয় যে একবার হলেও তার বাড়িতে ঢুকে দেখা উচিত এবং একবার হলেও তার জানা উচিত মেয়েটা ঠিকঠাকভাবে বাড়িতে পৌঁছালো কি না। তাই সে গিয়ে ওই দোতলা বাড়িটার দরজার সামনে দাঁড়ায় এবং কলিং বেল টেপে। অত রাত্রে তার ভীষণ ইতস্তত বোধ হচ্ছিল, কিন্তু তা সত্ত্বেও যেহেতু একটা মেয়েকে সে এখনই নামিয়েছে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে সেই ঘরের কিন্তু দরজাটা বন্ধ ছিল সেই সময়তেও। তো বেশ কিছুক্ষণ কলিং বেল টেপার পর উপর থেকে একজন ভদ্রলোক নেমে আসেন এবং দাদা তাকে জিজ্ঞেস করেন যে দেখুন, আমি এরকম একটি মেয়েকে চাপিয়ে নিয়ে এসেছি এবং আপনার বাড়ির সামনে সে নামলো এবং সে জানায় যে এটা তার বাড়ি। তো সে কি সুস্থ মতন বাড়িতে ঢুকেছে? হয়তো আপনার বাড়ির মেয়ে হবে, কারণ সে ভদ্রলোককে দেখে যথেষ্টই বয়স্ক মনে হচ্ছিলো। তো দাদার মনে হয় যে হয়তো তারই মেয়ে হবে। তো ওই ভদ্রলোক ভীষণ রকম অবাক হয়ে যায় এবং তাকে বলে যে আপনি কোথা থেকে এসেছেন, আপনি এত রাতে এসে এরকম বলছেন, কার মেয়ে, কোথাকার মেয়ে, আমরা কিছু জানি না। বলে যে না দেখুন, আপনারই মেয়ে কিন্তু হবে হয়তো, আমার যেটা মনে হচ্ছে, কারণ ওই মেয়েটি কিন্তু আপনার বাড়িটাই দেখায় এবং এখানেই এই বাড়িতেই ঢোকে এবং সে আমাকে এই বাড়িটার সামনেই দাঁড়াতে বলে। তো এরকম কথোপকথনের মধ্যে হঠাৎ করেই তার দাদার আর ওই পেছনের দেয়ালে চোখ যায় এবং সঙ্গে সঙ্গে তার দাদা অজ্ঞান হয়ে পড়ে যায়। তো পরে এসে জানিয়েছিল যে ওই সময়তে ওই পেছনের দরজাতে, পেছনের দেয়ালে সে দেখতে পায়, দরজার পাশ থেকে পেছনের দেয়ালটা সে দেখে এবং সেখানে একটি পোর্ট্রেট লাগানো ছিল একটি মেয়ের এবং তার গলায় মালা দেওয়া ছিল এবং যে মেয়েটিকে সে চাপিয়ে নিয়ে এসেছিল এতটা রাস্তা, সেই মেয়েটিরই ছবি ছিল এবং তার গলায় মালা পরানো ছিল। অর্থাৎ সে বুঝতে পারে যে মেয়েটি মারা গেছে। তো ওই সময়তে অজ্ঞান হয়ে যাওয়ার পর তার দাদাকে ওই ভদ্রলোক, ওই বাড়িরই ভদ্রলোক জল ঠল দিয়ে ওঠান এবং তাকে সম্পূর্ণ ঘটনাটা জিজ্ঞেস করেন এবং দাদা পুরো ঘটনাটা তাদেরকে জানায়। ভদ্রলোক যখন জানতে পারেন যে ওই দেয়ালে টাঙানো ছবির মেয়েটি এই দাদা নিয়ে এসছেন গাড়িতে করে মেয়েটিকে, তখন তিনি জানান যে এই মেয়েটি তাদেরই মেয়ে এবং 2 বছর আগে সে মারা গেছে। এটা তার 2য় বছরের বাৎসরিক, তার জন্যই মেয়েটির গলায় আজকে মালা পরিয়েছেন তারা। এবং তারা ভীষণ অবাক হয় এবং ভদ্রলোক, সত্যি কথা বলতে ভদ্রলোক কান্নায় ভেঙে পড়ে। আর দাদা তো ভীষণ রকম ভয় পেয়ে গেছিলো ওই সময়তে, কিন্তু ওই ভদ্রলোক দাদাকে সেদিনকে রাত্রে আর একা একা বাড়ি ফিরতে দেননি। আর দাদার মধ্যেও হয়তো এতটা সাহস আর ছিল না যে সে বাড়ি ফিরে আসবে। তো সে ঠিক করে যে সেই বাড়িতেই সেদিনকে রাত্রে সে থেকে যায়, ওই ভদ্রলোকের বাড়িতেই, এবং পরের দিনকে সকালবেলাতে সে ফিরে আসে। এটাই ছিল আজকের ঘটনা। থ্যাংক ইউ সো মাচ পিয়াসী ম্যাম, এরকম একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আর
সত্যি কথা বলতে আমাদের জীবনে এরকম অনেক রকম ঘটনা ঘটে, অনেক রকম অভিজ্ঞতা হয় যেগুলো হয়তো আমাদের মনে হয় যে এটা হওয়াটা ভীষণ অস্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক বলেই কিন্তু তারা অলৌকিক। যাই হোক, কেমন লাগলো আজকের ঘটনাটা অবশ্যই আপনারা জানাবেন, এবং আমাকে যদি গল্প পাঠাতে হয় তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন। কমেন্ট সেকশনে আমাকে লিখতে পারেন আপনাদের যদি গল্প পাঠানোর হয়, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখানেও গল্প আপলোড করতে পারেন, কল রেকর্ডিং পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন। আড্ডা উইথ তনুশ্রী চ্যানেলটি এতক্ষণ ধরে শোনার জন্য অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে দয়া করে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন গল্পটা। আর এরকম আরও গল্প পেতে বেল আইকনটি টিপে রাখবেন, তাহলে আমি যখনই গল্প আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।